সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমি আমার ডিগ্রি ক্লাসের শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি। আজকের বিষয়টা হচ্ছে ডিগ্রি বা স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা আছো তাদের জন্য, এবং যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্সে অধ্যয়নরত তাদের জন্য প্রযোজ্য। আমি আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র, যে কোর্সের নাম হচ্ছে পলিটিক্যাল ইকোনমি অফ বাংলাদেশ। সেখান থেকে তোমাদের আলোচনা শুরু করব। তার পূর্বে বলে নিই, আমি আব্দুল গনি, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, 18 বাড়ি ডিগ্রি কলেজ। তো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের পলিটিক্যাল ইকোনমি নিয়ে কথা বললে যেটা না বললেই নয়, যে আমরা জানি একটি সময় ছিল যখন রাষ্ট্রবিজ্ঞান এর অন্তর্ভুক্ত ছিল সমাজ কল্যাণ, অর্থনীতি, এই সকল বিষয়গুলো। রাষ্ট্রবিজ্ঞান আমরা যারা অধ্যয়ন করি সেখানে আমরা জানি প্রথম পত্রেই আলোচনাটা রয়েছে যে সময়ের অতিবাহিত হওয়ার সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞানের কলেবর বৃদ্ধি পাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্যসূচি হচ্ছে মানুষের আচার আচরণ। রাষ্ট্রবিজ্ঞানের যে জনক কে, অ্যারিস্টটল, তিনি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেন, পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য সায়েন্স অফ দ্য স্টেট অ্যান্ড ইট বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট। কি বলেছি? পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য সায়েন্স অফ দ্য স্টেট অ্যান্ড ইট বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়াবলী কাকে কেন্দ্র করে? রাষ্ট্রকে কেন্দ্র করে। রাষ্ট্রকে নিয়েই এর শুরু এবং এর পরিসমাপ্তি। তো রাষ্ট্রে কারা বসবাস করে? রাষ্ট্রে আমরা যারা মানুষ তারাই বসবাস করি, তাই না? তো রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়টা কি? আমরা যারা সেই ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করেছি বা এসএসসি লেভেলেও পড়াশোনা করেছি পৌরনীতি নিয়ে, আমরা জানি যে মানুষের আচরণকে নিয়েই মূলত রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তাহলে রাষ্ট্রবিজ্ঞান কেমন বিজ্ঞান? মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান। তো আমরা সেখানে যাচ্ছি না। আজকে আমাদের যে মূল বিষয়টা কি? বিষয়টা হচ্ছে পলিটিক্যাল ইকোনমি বা রাজনৈতিক অর্থনীতি। তো এই যে রাজনৈতিক অর্থনীতি, এই শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন আমরা একটু দেখি। এটা সর্বপ্রথম ব্যবহার করেন ফরাসি একজন অর্থনীতিবিদ, তার নাম হচ্ছে অ্যান্টনি ডি মন্তেরেস্টন। তিনি তার একটি গ্রন্থ ট্রেড ডে ইকোনমিক পলিট, এই গ্রন্থে তিনি সর্বপ্রথম রাজনৈতিক অর্থনীতি বা পলিটিক্যাল ইকোনমি বা পলিট ইকোনমি এই শব্দটি ব্যবহার করেন। আবার একটু লক্ষ্য করো ব্যক্তিটিকে, ফরাসি অর্থনীতিবিদ। তার নামটা কি? তার নামটা হচ্ছে অ্যান্টনি ডি মন্তেরেস্টিন। অ্যান্টনি ডি মন্টেরেস্টিন। তিনি তার একটি গ্রন্থটির নাম কি? সেটা হচ্ছে ট্রেড ডেলে ইকোনমিক পলিটিক। ট্রেড ডেলে ইকোনমিক পলিটিক, এই গ্রন্থে সর্বপ্রথম পলিটিক্যাল ইকোনমি বা রাজনৈতিক অর্থনীতি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। এই যে রাজনৈতিক অর্থনীতি, একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য শুধুমাত্র যে রাজনীতি সেটা হলেই চলবে সেটা কিন্তু নয়। রাজনীতি বলতে আমরা কি বুঝি? রাজনীতি বলতে আমরা বুঝি যে কোনো মূল্যে লক্ষ্যে পৌঁছানো। যে কোনো মূল্যে লক্ষ্যে পৌঁছানো, সংক্ষেপে বলছি। তাহলে যে কোনো মূল্যে লক্ষ্যে পৌঁছাতে হলে তাহলে কি লাগবে? সেখানে অবশ্যই অর্থনীতি লাগবে, অর্থ লাগবে। অর্থ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। অর্থের উৎপত্তি কোথায়? মানুষের অভাব অর্থের উৎপত্তির মূল চালিকা শক্তি। অর্থনীতিবিদ মার্শাল বলেছেন এই কথাটা। কে বলেছেন? অর্থনীতিবিদ মার্শাল। অভাব হচ্ছে মানুষের চালিকা শক্তি। অভাব মানুষকে কর্মের দিকে ধাবিত করে। অভাব যদি না থাকতো তাহলে মানুষ কর্মমুখী হতো না। মানুষকে
কর্মমুখী করেছে তার নিড, তার প্রয়োজন, এবং প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। কি আমরা পড়ি নাই? প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। যদি আজ আমাদের খেতে না হতো, আজ আমাদের ভোগ করার প্রয়োজন না পড়তো, তাহলে কি অর্থের কোনো প্রয়োজন ছিল না। তার মানে কি এই ভোগটাই হচ্ছে আমাদের যে রাস্তা দেখাচ্ছে, সেটাই আমাকে অভাব বিষয়টার উপলব্ধি এনে দিয়েছে, এবং এই অভাবের ফলেই আমরা কি করছি? সেটা মোচনের জন্য চেষ্টা করছি, অর্থাৎ অর্থনীতির বিষয়ের দিকে ধাবিত হচ্ছি। তাহলে আমরা যেটা বলছিলাম, রাজনৈতিক যে বিষয়টা, রাজনীতিটা কি? এই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা প্রক্রিয়া, একটা প্ল্যানিং। সেই প্ল্যানিং বা পরিকল্পনাকে আমরা যদি বাস্তবায়িত করতে চাই, বাস্তবে রূপ দিতে চাই, সেখানে কি লাগবে? যোগান লাগবে। কিসের যোগান? অর্থের যোগান। তো রাজনৈতিক অর্থনীতি বা পলিটিক্যাল ইকোনমি আমাদের সেই বিষয়টা নিয়ে আলোচনা করে। তাহলে আজকের আমাদের আলোচ্য সূচি হচ্ছে মূলত রাজনৈতিক অর্থনীতি কি, এর পরিধি বা বিষয়বস্তু, এটা নিয়ে তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তাহলে প্রথমেই আমরা একটু জানার চেষ্টা করি যে রাজনৈতিক অর্থনীতি বিষয়টা কি। হ্যাঁ, রাজনৈতিক অর্থনীতির অনেকগুলো সংজ্ঞা এসেছে অর্থনীতিবিদ, রাষ্ট্র দার্শনিক, তাদের মাঝ থেকে। তো আমরা কয়েকটি দেখি, লক্ষ্য করো সবাই। প্রথম যে সংজ্ঞাটা, অধ্যাপক রিকার্ডো, লক্ষ্য করো অধ্যাপক রিকার্ডো কি বলেছেন। তিনি বলছেন, পলিটিক্যাল ইকোনমি ডিলস দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ স্টেটস। আবার লক্ষ্য করো, পলিটিক্যাল ইকোনমি ডিলস দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ স্টেটস। অর্থাৎ রাজনৈতিক অর্থনীতি রাষ্ট্রের সম্পদের প্রকৃতি এবং কারণগুলি নিয়ে কাজ করে। রাজনৈতিক অর্থনীতি কি করে? রিকার্ডোর বক্তব্য অনুসারে রাজনৈতিক অর্থনীতি রাষ্ট্রের যে সম্পদ, ওয়েলথ, সম্পদ, এবং এটাকে কিভাবে পরিচালনা করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করে। V.I. লেনিন, ভ্লাদিমির ইলিচ লেনিন, রাশিয়ার নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন কি বলছেন দেখো, পলিটিক্যাল ইকোনমি ইজ নট অল কনসার্নড উইথ প্রোডাকশন বাট উইথ দ্য সোশ্যাল সিস্টেম অফ প্রোডাকশন। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, রাজনৈতিক অর্থনীতি উৎপাদনের সাথে মোটেও উদ্বিগ্ন নয়, তবে উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত। রাজনৈতিক অর্থনীতি উৎপাদনের সাথে জড়িত নয়, কিন্তু উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত। উৎপাদন কিভাবে করতে হবে, উৎপাদনটা কিভাবে কাজে লাগাতে হবে, সেটা নিয়ে রাজনৈতিক অর্থনীতি কাজ করে। অর্থনীতি কাজ করে উৎপাদন নিয়ে। কিভাবে? আমরা প্রথমেই যে কথাটা বলেছি যে মানুষের কর্মমুখী যে চিন্তা চেতনা, এটা কোথা থেকে আসছে? তার অভাব থেকে। অর্থনীতির পরিভাষায় চাহিদার সৃষ্টি হয়েছে, তাই যোগান দিতে হচ্ছে। এই তো বাজারের ব্যবস্থা, তাই না? চাহিদার সৃষ্টি হয়েছে বলেই তার যোগানেরও প্রসঙ্গ এসেছে। রাজনৈতিক অর্থনীতিতে সেই ব্যবস্থাপনাটা কিভাবে হবে? ভ্লাদিমির ইলিচ লেনিনের ভাষায় সেই ব্যবস্থাপনাটা কিভাবে হবে, সেটা রাজনৈতিক অর্থনীতি নিয়ে কাজ করে। আমরা আরেকটি সংজ্ঞা দেখি। অধ্যাপক কোনিক তিনি কি বলছেন, লক্ষ্য করো। অধ্যাপক কোনিক বলছেন, রাষ্ট্রের আইন, সিদ্ধান্ত ইত্যাদি নীতি নির্ধারণে, রাষ্ট্রের আইন, সিদ্ধান্ত ইত্যাদি নীতি নির্ধারণে যে সংস্থা নিয়োজিত তাই রাজনৈতিক প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানের অর্থনৈতিক আলোচনাই হলো রাজনৈতিক অর্থনীতি। কি বলছে দেখো, রাষ্ট্রের আইন, সিদ্ধান্ত ইত্যাদি নীতি নির্ধারণে যে সংস্থা নিয়োজিত তাই রাজনৈতিক প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানের অর্থনৈতিক আলোচনাই হলো রাজনৈতিক অর্থনীতি। অর্থাৎ রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্রের আইনগুলো তৈরি করা। কার মতে? অধ্যাপক কোনিকের মতে। লক্ষ্য করো, অধ্যাপক কোনিক বলছেন, রাষ্ট্রের আইন, সিদ্ধান্ত, রাষ্ট্রের আইন, সিদ্ধান্ত, এই বিষয়গুলো কে করবে? রাষ্ট্র করবে, রাষ্ট্রনৈতিক প্রতিষ্ঠান করবে। রাজনৈতিক প্রতিষ্ঠানই হচ্ছে রাষ্ট্র।
রাষ্ট্র করবে। এখন এই বিষয়গুলোকে বাস্তবে রূপদানের জন্য, এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কে কাজ করবে? এটা করবে রাজনৈতিক অর্থনীতি। তারপরে দেখো ফিলিপস ই টেইলর কি বলছেন দেখো, রাজনৈতিক প্রতিষ্ঠানের অধীনে সংঘবদ্ধ দল হিসেবে জনসাধারণের যাবতীয় আর্থিক সমস্যার সাথে আলোচিত বিষয়কে রাজনৈতিক অর্থব্যবস্থা বলা হয়। এটাকে আমরা যদি সহজভাবে বলতে চাই তাহলে কি বলতে পারি? রাষ্ট্রে বসবাসকৃত ব্যক্তিদের বিভিন্ন যে সমস্যাবলী রয়েছে, সেই সমস্যাবলী কে দেখবে? রাষ্ট্র দেখবে। তাহলে এই যে উদ্ভূত সমস্যাগুলো রয়েছে, এই উদ্ভূত সমস্যাগুলোর সাথে কি সংশ্লিষ্ট? রাষ্ট্রের জনগণের অভাব, প্রয়োজন। এখন এই অভাব, এই প্রয়োজন, এই চাহিদা, এগুলোকে ফিল আপ করার জন্য, পরিপূর্ণ করার জন্য কি লাগবে? অর্থ জড়িত, অর্থনৈতিক ভিত্তি জড়িত। সেই অর্থনৈতিক ভিত্তি যদি মজবুত না হয় তাহলে সেই রাষ্ট্র ভালোভাবে চলতে পারে না। সহজে বলি, রাষ্ট্রবিজ্ঞান যদি হয় পরিকল্পনাকারী বিজ্ঞান, তাহলে অর্থনীতি হচ্ছে তার বাস্তবায়ন করার বিজ্ঞান। ছোট্ট একটি গল্প বলি। মনে করো তুমি একটি বিল্ডিং এর কাজে হাত দিতে চাও। হ্যাঁ, তুমি একটি বিল্ডিং করতে চাও, পরিকল্পনা কিন্তু করে ফেললে। কি লাগবে? হ্যাঁ, যে রাজের সাথে কথা বলেছি, সে কাজ করে দেবে। কি পরিমাণ ইট লাগবে তাও যোগাযোগ করেছি। সিমেন্ট কি পরিমাণ লাগবে, রড কি পরিমাণ লাগবে তাও যোগাযোগ করেছি। এখন কথা হলো, ঠিক আছে কাজ শুরু করে দাও। টাকা তো নাই, অর্থ নেই, এখন কি সম্ভব? না। তাহলে এই জন্যই বললাম যে রাষ্ট্রবিজ্ঞান যদি হয় পরিকল্পনাকারী বিজ্ঞান, তাহলে অর্থনীতি হচ্ছে তা বাস্তবায়নকারী বিজ্ঞান। রাজনৈতিক অর্থনীতি সেই বাস্তবায়নের রাস্তাটা দেখিয়ে দেয়, কিভাবে সহজ ওয়েতে, কিভাবে সুন্দরভাবে করা যাবে, সেই রাস্তাটা আমাদেরকে দেখায়। আমরা আরেকটু অ্যাডভান্স হই। ধ্রুপদী অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, অবশ্যই অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের নাম তোমরা শুনেছো। হ্যাঁ, এই অ্যাডাম স্মিথ বিষয়টাকে একদম ক্লিয়ার করে বলেছেন। লক্ষ্য করে তিনি কিভাবে বলছেন। তার একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে দ্য ওয়েলথ অফ নেশনস, যা 1776 সালে প্রকাশিত হয়। দ্য ওয়েলথ অফ নেশনস, এই গ্রন্থে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ বলেন, রাজনৈতিক অর্থনীতি হচ্ছে রাষ্ট্রনায়ক বা আইনবিদদের অর্থনৈতিক বিষয়। প্রথমত তিনি এই কথাটা বলছেন যে রাজনৈতিক অর্থনীতি হচ্ছে রাষ্ট্রনায়ক বা আইনবিদদের অর্থনৈতিক বিষয়। তাছাড়া তিনি আরও বলেন, উৎপাদন ও উৎপাদিত সম্পদের সুষম বন্টন ও মানব সমাজের শান্তির জন্য পরিকল্পিত অর্থনৈতিক নীতিমালা সম্পর্কিত আলোচনাই হলো রাজনৈতিক অর্থনীতি। অ্যাডাম স্মিথ কি বলছেন? প্রথমত তিনি বলছেন যে এটা হচ্ছে রাষ্ট্রনায়কদের বিষয়, অর্থাৎ যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবেন। আমরা যদি ক্ষুদ্র পরিসরে বলি, তোমার যে পরিবারটা আছে, সেই পরিবার কে পরিচালনা করেন? অভিভাবক। এখন এই পরিবার পরিচালনা করার জন্য কি একটা বাজেট করতে হয় না? মনে করো মান্থলি একটা বাজেট, যে তোমার এই মাসে 50,000 টাকা খরচ আছে। এটা কে করবেন? অভিভাবক। এখন এই যে 50,000 টাকা খরচ হবে, কি কি খাতে খরচ হবে, কিভাবে হবে, পরিকল্পনাটা কে করবে? প্রথমত রাষ্ট্রনায়ক অর্থাৎ অভিভাবক। এরপর জনগণের সাথে বা জনগণের প্রতিনিধিদের সাথে সেটা নিয়ে শেয়ারিং হবে, যে কিভাবে সেটা পরিচালনা করা যায়, কিভাবে সেটা পরিচালনা করলে কি কৃচ্ছতা সাধন করা যাবে, সঠিক ওয়েতে সঠিক জায়গায় সেটা ব্যবহার হবে, অপচয় হবে না, অপচয় রোধ হবে এবং সঠিকভাবে সুশৃঙ্খলভাবে তোমার মাসটা পার হবে। রাষ্ট্রীয়ভাবেও আমরা জানি, লক্ষ্য করে দেখো, একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য কি করতে হয়? একটা বাজেট প্রণয়ন করতে হয়। হ্যাঁ, বার্ষিক পরিকল্পনা করতে হয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে হয়, দ্বিবার্ষিকী পরিকল্পনা করতে হয়। তাহলে এই পরিকল্পনা যখন করেন রাষ্ট্রনায়ক একা কিন্তু করেন না। কিভাবে করেন? জনপ্রতিনিধিদেরকে নিয়ে, জনগণ যাদেরকে নির্বাচিত করেছে তাদেরকে নিয়ে তারা সেটা করেন, তাই না? তো এই তাহলে আমরা অ্যাডাম স্মিথের যে বক্তব্য এবং এর পূর্বে যে বক্তব্যগুলো আমরা শুনেছি, সেইটাকে আমরা যদি সামারাইজ করি তাহলে এক কথায় কি বলতে পারি? লক্ষ্য করো,
এক কথায় আমরা বলতে পারি যে অর্থনীতি রাষ্ট্রীয় অর্থনীতির পরিকল্পনা নির্ধারণ ও কার্যাবলী আলোচনা করে তাকেই রাজনৈতিক অর্থনীতি বলে। হ্যাঁ, রাষ্ট্রীয় অর্থনীতির পরিকল্পনা নির্ধারণ এবং সেটাকে কার্যক্রমে পরিচালনা করার যে বিষয়টা আসবে তাই হবে রাজনৈতিক অর্থনীতি। তাহলে আমরা বুঝলাম পলিটিক্যাল ইকোনমি কি। এখন আমরা অ্যাডভান্স হব। রাজনৈতিক অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু লক্ষ্য করো। রাজনৈতিক অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু প্রথমত হচ্ছে উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্ক। আমরা প্রথমেই বলেছিলাম যে উৎপাদন কখন হবে, চাহিদার সৃষ্টি হবে, জনগণের চাহিদা সৃষ্টি হবে, চাহিদার জন্য যোগান দিতে হবে এবং সেই কি যোগান দিতে হলে কি করে উৎপাদন করতে হবে। এই উৎপাদন সম্পর্ক এবং উৎপাদন শক্তি এটা হচ্ছে অর্থনীতির একটি পরিধি। তো এখানে তিনটা বিষয় আসবে লক্ষ্য করো। উৎপাদনের উপায় সমূহের মালিকানার ধরন, উৎপাদন যে করা হবে এর মালিকানাগুলো কিভাবে থাকবে, হ্যাঁ মালিকানার ধরন কিভাবে থাকে, প্রাইভেটলি থাকে, হ্যাঁ পাবলিকলি থাকে, হ্যাঁ অর্থাৎ সরকারি মালিকানা হতে পারে, বেসরকারি মালিকানা হতে পারে, হ্যাঁ এটা হচ্ছে মালিকানার ধরন। তারপর হচ্ছে বস্তুগত সম্পদের বন্টনের প্রকৃতি, বিভিন্ন যে সম্পদ রয়েছে, হ্যাঁ বস্তুগত যে সম্পদ সেই সম্পদটা বন্টিত যে হবে তার প্রকৃতিটা কি, সম্পদগুলো কি আকৃতির এবং কি সেগুলো কি। হ্যাঁ আমাদের সম্পদ কিন্তু তোমার অনেক ধরনের রয়েছে। হ্যাঁ দেখো আজকে আমরা যে আমাদের ভোগ্যপণ্যগুলো আছে সেখানে কি তোমার ভোগ্যপণ্যগুলোর মধ্যে পচনশীল আছে, অপচনশীল আছে, রপ্তানিযোগ্য, আবার কিছু আছে আমদানিযোগ্য। এই বিভিন্ন বিষয়গুলোই মূলত আমাদের এখানে আলোচ্য বিষয়। তারপর হচ্ছে তোমার উৎপাদনে বিভিন্ন সামাজিক গোষ্ঠী ও শ্রেণীর অবস্থান এবং তাদের সম্পর্ক। এই যে উৎপাদনের কাজগুলো করবে এখানে বিভিন্ন সামাজিক গোষ্ঠী থাকবে। হ্যাঁ এই সামাজিক গোষ্ঠী এবং তাদের সাথে উৎপাদনের যে সম্পর্কটা কিভাবে রূপে হবে এই বিষয়বস্তুগুলো কিন্তু এই রাজনৈতিক অর্থনীতিতে আলোচিত হয়। দ্বিতীয়ত দেখো অর্থনৈতিক নিয়ম বা নীতি। এই অর্থনৈতিক নিয়ম বা নীতি এটা আবার তিনটা স্তরে আছে। কিরকম লক্ষ্য করো। সাধারণ অর্থনৈতিক নিয়ম। সাধারণ অর্থনৈতিক নিয়মটা কি, কিছু কিছু নিয়ম অর্থনীতির উন্নয়নের সকল স্তরে কার্যকরী, অর্থাৎ সমাজের সকল স্তরে এই নীতিমালা প্রযোজ্য। এই নীতির উৎপাদন সম্পর্ক উৎপাদন শক্তির সম্পর্ককে ব্যাখ্যা করে। এটা হচ্ছে অর্থনৈতিক সাধারণ অর্থনৈতিক নিয়ম। তারপর এটা দেখো কি সুনির্দিষ্ট অর্থনৈতিক নিয়ম। হ্যাঁ এই নিয়মটি সব সমাজের জন্য প্রযোজ্য নয় কিন্তু একাধিক সমাজের জন্য প্রযোজ্য। একটি প্রদত্ত উৎপাদন প্রণালীর উৎপাদন সম্পর্ক নিয়ে এই নিয়ম আলোচনা করে। কি করে? একটি প্রদত্ত উৎপাদন প্রণালীর উৎপাদন সম্পর্ক নিয়ে এই নিয়ম আলোচনা করে। যেমন যে সমাজে পণ্য মুদ্রা সম্পর্কের অস্তিত্ব রয়েছে সেই সমাজের মূল্যের নিয়ম কার্যকরী। অর্থাৎ এখানে অর্থনৈতিক নিয়মটা কি সুনির্দিষ্ট, যেখানে পণ্যের মাধ্যমে অর্থ বিনিময় হয়, তোমার অর্থের মাধ্যমে পণ্য বিনিময় হয়, সেখানে এই ব্যবস্থাটা কার্যকরী। হ্যাঁ কার্যকরী। তারপরে আরেকটা বিষয় দেখো যে মৌলিক অর্থনৈতিক নিয়ম। যে নিয়ম একমাত্র একটি সমাজের জন্য প্রযোজ্য তাকে মৌলিক অর্থনৈতিক নিয়ম বলা হয়। যেমন পুঁজিবাদের মৌলিক অর্থনৈতিক নিয়ম হলো উদ্ধৃত মূল্যের তোমার নিয়ম। আবার সমাজতান্ত্রিক সমাজের মৌলিক অর্থনৈতিক নিয়ম হলো উৎপাদনের উপকরণের সামাজিক মালিকানা। অর্থাৎ আমরা যে বিষয়টা দেখলাম, হ্যাঁ এখানে যে অর্থনৈতিক নিয়ম বা নীতি এটা তিনটা ধাপে আছে, সাধারণ, সুনির্দিষ্ট এবং মৌলিক। সাধারণটা কি, এটা সকলের জন্য প্রযোজ্য, আর সুনির্দিষ্ট মানে একটি তোমার বিষয়ের জন্য জড়িত, আর মৌলিক এটাও হচ্ছে একেবারে এক মানে স্পেসিফিক সুনির্দিষ্টভাবে একটি গ্রুপের জন্য হ্যাঁ নির্দিষ্ট করা। হ্যাঁ তারপরে আমরা দেখব উৎপাদন প্রণালী। লক্ষ্য করো রাজনৈতিক অর্থনীতির আরেকটি পরিধি বা বিষয়বস্তু হচ্ছে উৎপাদন প্রণালী। সমাজ বিকাশের ধারায় এক স্তরের উৎপাদন প্রণালীর সাথে অন্য স্তরের উৎপাদন প্রণালীর প্রকৃতিগত মাত্রাগত পার্থক্য দেখা যায়। কি বলেছি? সমাজ বিকাশের ধারায় এক স্তরের উৎপাদন প্রণালীর সাথে অন্য স্তরের উৎপাদন প্রণালীর প্রকৃতিগত ও মাত্রাগত পার্থক্য দেখা যায়। আবার প্রতিটি উৎপাদন প্রণালীর উদ্ভব, বিকাশ এবং অবলুপ্তির ক্ষেত্রে একাধিক ধাপ পরিলক্ষিত হয়। হ্যাঁ আর এইসব বিষয়ে রাজনৈতিক অর্থনীতি পর্যালোচনা করে। সমাজের বিকাশের ক্ষেত্রে যে উৎপাদন স্তরের যে প্রণালী বিন্যাসটা আছে এটা তোমার এক এক বিষয়ে বা এক এক অঞ্চলে বা এক এক সময়ে এক এক রকম দেখা দেয়। এই যে স্তরবিন্যাস, এই স্তরবিন্যাসটাই হচ্ছে তোমার উৎপাদন প্রণালী। হ্যাঁ এটাও তোমার রাজনৈতিক অর্থনীতির একটি বিষয়। আরেকটা হচ্ছে শ্রেণী বিশ্লেষক বিজ্ঞান। হ্যাঁ রাজনৈতিক অর্থনীতিটা কি? এটা একটা শ্রেণী বিশ্লেষক বিজ্ঞান। এটি একটি কারণ এটি বস্তুগত সম্পদের উৎপাদন, বন্টন, বিনিময় ও ভোগ ক্ষেত্রে সমাজের বিভিন্ন শ্রেণীর সম্পর্ক ও স্বার্থের দিক পর্যালোচনা করে সমাজ বিকাশে বিভিন্ন স্তরের সম্পর্ক ও স্বার্থের গুণগত এবং পরিমাণগত পরিবর্তন ঘটায়। শ্রেণী বিশ্লেষক বিজ্ঞান বলা হয় তোমার ওই রাজনৈতিক অর্থনীতিকে। কেন? এটা যে কাজটা করে রাজনৈতিক অর্থনীতি সমাজে অবস্থিত যে ব্যক্তিবর্গ আছে এদেরকে শ্রেণী বিশেষায়িত করে। কারণ
সমাজের সকল শ্রেণীর মানুষ কিন্তু একই ধরনের ভোগ্যপণ্য ব্যবহার করে না, বা সকলের লিভিং স্ট্যান্ডার্ড, হ্যাঁ, জীবন নির্বাহ করা একরকম নয়, বিভিন্ন রকমের। হ্যাঁ, তোমার এই যে বিষয়টা, এই শ্রেণী বিশ্লেষণের কাজটা কিন্তু রাজনৈতিক অর্থনীতি করে। যেমন লক্ষ্য করে দেখো, আজকে আমরা অর্থনীতির মানদণ্ডে ব্যক্তিদেরকে কি করি, বিভাজন করতে পারি আমরা। কিরকম দেখো, আমরা বলি উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। এই যে ক্লাসিফিকেশনগুলো করি, এগুলো কিসের মানদণ্ডে? অর্থনীতির মানদণ্ডে। এই বিষয়বস্তুগুলো আলোচনা করা হয় রাজনৈতিক অর্থনীতিতে। তারপরে দেখো ইতিহাস বিশ্লেষক বিজ্ঞান। হ্যাঁ, তোমার রাজনৈতিক অর্থনীতির এইটা আরেকটা বিষয়বস্তু। সময়ের ব্যবধানে মানুষের চিন্তা চেতনা ও ধ্যান ধারণার পরিবর্তন ঘটে, আর দ্বান্দ্বিক নিয়মেই শোষক ও শোষিতের মধ্যে মীমাংসার অযোগ্য দ্বন্দ্বের সৃষ্টি হয়, যার ফলে সমাজ ভেঙে নতুন সামাজিক ব্যবস্থার সৃষ্টি হয়। সুতরাং এই অর্থে রাজনৈতিক অর্থনীতি একটি ঐতিহাসিক বিজ্ঞান বা ইতিহাস বিশ্লেষক বিজ্ঞান। কথাটা কি বলা হয়েছে একটু লক্ষ্য করে দেখো। হ্যাঁ, রাজনৈতিক অর্থনীতি ইতিহাসকে বিশ্লেষণ করে, হ্যাঁ, মানুষের আচার আচরণকে বিশ্লেষণ করে, সেই রাষ্ট্র পূর্ব অবস্থা থেকে বর্তমান সময় পর্যন্ত, রাষ্ট্র পূর্ব অবস্থা থেকে বর্তমান পূর্ব সময় পর্যন্ত তোমার রাষ্ট্র ব্যবস্থাকে যদি বিশ্লেষণ করা হয়, মানুষের আচার আচরণকে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে কতগুলো কি সিদ্ধান্তে আসা যায়, উপনীত হওয়া যায়। হ্যাঁ, এরিস্টটল কি বলছিলেন, যে এরিস্টটল বলছিলেন যে মানুষের যে আচরণ সেটা কি পরিবর্তনশীল, সদাই পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে, যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের আচার আচরণগুলো পরিবর্তিত হয়, মানুষের চাহিদার পরিবর্তন হয়, মানুষের তোমার কি বলে বয়সের সাথে সাথে মানুষের চাহিদারও পরিবর্তন ঘটে। একটি শিশুর যে চাহিদা একটা কিশোরের কিন্তু সেটি নয়, একটি কিশোরের যে চাহিদা একটি যুবকের কিন্তু সেই চাহিদা নয়, একটি যুবকের যে চাহিদা একটি বৃদ্ধের সেই চাহিদা কিন্তু নয়। হ্যাঁ, একটি শিশুকে যদি তোমার একটি খেলনা হাতে তুলে দেওয়া হয়, তাহলে সে সেটা নিয়ে কিন্তু স্যাটিসফাইড হয়। সময়ের পরিবর্তনে এই পরিবর্তনটা কিন্তু আস্তে আস্তে চলে আসে। হ্যাঁ, মনে করো এখন তুমি ডিগ্রি ক্লাসে পড়াশোনা করছো, এখন যদি তোমার হাতে একটি খেলনা দিয়ে তোমার বাবা বলে যে তোমার জন্য এটা নিয়ে এসেছি, সেটা কি তোমার কাছে ভালো লাগবে? নাকি একটা অ্যান্ড্রয়েড সেট তোমাকে দিলে ভালো লাগবে? হ্যাঁ, নাকি একটা ল্যাপটপ দিলে তোমাকে ভালো লাগবে? হ্যাঁ, তারপরেও এটা তুমি পাওয়ার পরেও কিন্তু তোমার কি আচার আচরণের পরিবর্তন ঘটে। কেমন? মনে করো যার ঘরে টিভি ছিল না, সে এসে তার বাবাকে বলল যে বাবা, আমার বন্ধুর বাড়িতে কিন্তু একটা টিভি রয়েছে, কি সুন্দর টিভি রয়েছে, সাদা কালো টিভি রয়েছে, আমাদের তো একটা টিভি নেই, একটা টিভির ব্যবস্থা করো। বাস, টিভির ব্যবস্থা করা হলো। কিছুদিন পর বলছে এই সাদা কালো টিভিটা চলছে না, এটা এখন প্রেস্টিজিয়াস ইস্যু, কারণ আমার বাড়ির আশেপাশে বন্ধু বান্ধব সকলের বাড়িতে কালার টিভি আছে। এই যে পরিবর্তন, সময়ের সাথে সাথে পরিবর্তন, বাস এই কালার টিভি আনার পর এরপর কি অ্যান্ড্রয়েড টিভি ইত্যাদি ইত্যাদি, একটার পর একটা চাহিদা সৃষ্টি হচ্ছে। এই কথাটাই বলা হচ্ছে যে তোমার রাজনৈতিক অর্থনীতি এই বিশ্লেষণটাও করে, এই যে ঐতিহাসিকভাবে আগে থেকে যেটা চলে আসছে, সময়ের পরিবর্তনে মানুষের আচরণের যেমন পরিবর্তন হচ্ছে, তার চাহিদা, তার প্রেক্ষাপটে সেগুলো পরিবর্তিত হচ্ছে। এইভাবেই মূলত তোমার ঐতিহাসিক বিশ্লেষণের মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থাটা তোমার অগ্রসর হচ্ছে। এই জন্য রাজনৈতিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় কি বলা হচ্ছে? ইতিহাস বিশ্লেষণ সংক্রান্ত বিজ্ঞান। তো আমরা পরিশেষে যে কথাটা বলতে পারি, লক্ষ্য করে দেখো, যে রাজনৈতিক অর্থনীতির বিষয়বস্তু কোনো একক প্রক্রিয়া বা পদ্ধতিগত আলোচনা নয়। কি বলেছি লক্ষ্য করো, যে রাজনৈতিক অর্থনীতির বিষয়বস্তু কোনো একক প্রক্রিয়া বা পদ্ধতিগত আলোচনা নয়। এটি উৎপাদনের উপকরণ, প্রক্রিয়া এবং সামগ্রিক অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে আলোচনার সূত্রপাত যেমন করে, তেমনি বিভিন্ন মতাদর্শগত সংঘাত ও পার্থক্য নিরসনের ক্ষেত্রে মীমাংসার জন্য এগিয়ে আসে। যে কোনো মতাদর্শের রাষ্ট্রনৈতিক প্রেক্ষাপট পরিচালনায় রাজনৈতিক অর্থনীতির জ্ঞানের প্রয়োজনীয়তা তাই অনস্বীকার্য। অর্থাৎ যে কথাটা আমরা সর্বশেষে বলতে পারি, যে রাজনৈতিক অর্থনীতি শুধুমাত্র মানুষের যে চাহিদা, মানুষের যে চাহিদার প্রেক্ষাপটে যে পরিচালিত হচ্ছে সেটা নয়। রাজনৈতিক অর্থনীতি রাষ্ট্রনৈতিক যাবতীয় বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে এবং সেই অনুযায়ী সিদ্ধান্তগুলো তোমার বিশ্লেষণ করে। শোষক এবং শোষিতের সম্পর্ক, শাসক শাসিতের সম্পর্ক, রাষ্ট্রে যিনি পরিচালনার দায়িত্বে আছেন তার সাথে জনগণের কি সম্পর্ক, এই সম্পর্ক নির্ণীত হয় এই রাজনৈতিক অর্থনীতির মাধ্যমে। জনগণের চাহিদার প্রেক্ষাপটে যদি যোগান দেওয়া না হয়, জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা যদি সঠিকভাবে বাস্তবায়িত না হয়, তাহলে কি হবে? তাহলে রাজনৈতিক অর্থনীতির যে প্রেক্ষাপট যেটা বলা হচ্ছে সেই অনুযায়ী জনগণ বিক্ষুব্ধ হয়ে সরকার পরিবর্তনে ভূমিকা রাখবে। অর্থাৎ শাসক শ্রেণীর প্রতি বিক্ষুব্ধ হয়ে সেই সমাজ ব্যবস্থা ভেঙে যেতে পারে, সেই সমাজ ব্যবস্থা ভেঙে নতুন সমাজের সৃষ্টি হতে পারে এবং যুগ যুগ যাবৎ সেভাবেই পরিচালিত হচ্ছে। সুতরাং আমরা যে কথাটা সর্বশেষে বলতে পারি, যে
রাজনৈতিক অর্থনীতি তোমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায়, রাষ্ট্র ব্যবস্থার সঠিক দিক নির্দেশনায়, রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক অর্থনীতির জ্ঞানের তোমার ব্যতীত অন্য কোনো কিছু চিন্তা করা যায় না। একটি রাষ্ট্র ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনার জন্য, রাষ্ট্রের জনগণকে তার সঠিক রাস্তা দেখানোর জন্য, জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশাকে বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক অর্থনীতির জ্ঞান অনস্বীকার্য। তো আমরা এতক্ষণ যা দেখলাম, লক্ষ্য করো, আজকের ক্লাসে আমরা কি দেখলাম, যে দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কার লেখা এবং কত সালে প্রকাশিত হয়। আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি। দি ওয়েলথ অফ নেশনস কার লেখা? হ্যাঁ, অ্যাডাম স্মিথের লেখা। কত সালে প্রকাশিত হয়েছিল? 1776 সালে। তারপরে আমরা আলোচনা করেছি রাজনৈতিক অর্থনীতির বিভিন্ন সংজ্ঞা, এছাড়া রাজনৈতিক অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু। তো আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা দ্বিতীয় বর্ষে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করছো, ডিগ্রি দ্বিতীয় বর্ষে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র, পলিটিক্যাল ইকোনমি অফ বাংলাদেশ। এমনকি যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স পড়ছো, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আশা করি ক্ষুদ্র পরিসরে তোমাদের রাজনৈতিক অর্থনীতি কি এবং কেন আমরা সেটা পড়ব, এর বিষয়বস্তুটা কি, এটা বোঝার চেষ্টা করেছো। তোমরা যদি বইগুলোতে আরেকটু অধ্যয়ন করো, অনুশীলন করো, তো বিষয়টা আরেকটু ক্লিয়ার হতে পারবে। তোমাদের জন্য পরবর্তী সময়ে আরও ক্লাস নিয়ে আসার প্রত্যাশা রাখি। সেই পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে, আর আমার ইউটিউব চ্যানেল এজ ই ভিউ অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, অনুপ্রাণিত করবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। অল দ্য বেস্ট অ্যান্ড গুড বাই। ভালো থাকবে সবাই।